ভোরের আলোটা আজকে অনেক মিষ্টি লাগছে। পাখির কিচিরমিচির শব্দ যেন মধুর লাগছে। এত সকালে সাধারণত সায়ানের ঘুম ভাঙে না। মিষ্টি একটা গন্ধ নাকের মধ্যে আসছে। নড়তে গিয়ে টের পাই পিয়া ওর বুকের কাছে শুয়ে আছে। ওর চুল থেকে মিষ্টি একটা গন্ধ আসছে। সায়ান হেসে ফেলে। জীবনের শ্রেষ্ঠ সুন্দর দৃশ্য যেন এটাই। প্রিয়াকে জড়িয়ে ধরে কপালে গভীরভাবে একটা চুমু খায়। কোনো দ্বিধা নেই, কোনো কিন্তু নেই, কোনো আড়ষ্ঠতা নেই। আজ মন, হৃদয়, অন্তর সব কিছু জানান দিচ্ছে প্রিয়াকে সে ভালোবাসে। পাগলের মতো ভালোবাসে, নিজের চাইতেও বেশি ভালোবাসে। গতরাতে পিয়ার চুপ হয়ে শুয়ে থাকা ও নীরবতা সায়ানকে বুঝিয়ে দিয়েছে পিয়াবিহীন এ জীবন কেবলই শূন্যতায় ভরা। এই মেয়েটাকে ছাড়া সায়ান অচল প্রায়। পিয়াকে পাশে রেখে আস্তে করে উঠে এসে সায়ান বারান্দায় বসে। আজ মন অনেক বেশি প্রচণ্ড। কোনো দ্বিধা নেই, কোনো দীর্ঘশ্বাস নেই, কেবলই ভালো লাগায় ভরপুর। সানজান আজকে চিটাগং গিয়েছে। ও ফিরলে ওকে সব কিছু জানাতে হবে। জীবনের এই সত্য সানজানা জানার অধিকার আছে। সায়ানের প্রথম প্রেম সানজানা তা অস্বীকার করার নেই। সানজানা যখন সায়ানের হাতে হাত রেখে হঠাৎ বলে উঠেছিল ভালোবাসি, তখন সায়ানের বুকে ঠিকই দক্ষিণা হাওয়া বইছিল। সেই মুহূর্তের ভালো লাগা, জীবনে প্রথম ভালোবাসার অনুভূতি সবই সত্যি ছিল। কিন্তু পিয়ার উপস্থিতি সায়ানকে বুঝিয়ে দিয়েছে ভালোবাসা মানে শুধু ভালো লাগা বা মিষ্টি অনুভূতি নয়। এর মাঝে আছে অস্থিরতা, ব্যাকুলতা, হারানোর ভয়, নিজেকে হারিয়েও কিছু পেয়ে যাওয়ার আনন্দ। সারাক্ষণ পাশে পাওয়ার পরও তাকে প্রচণ্ড পাওয়ার আকুলতা, সেটা ব্যাখ্যা দিয়ে বোঝানো কঠিন। সানজানাকে কখনো মনে হয়নি প্রচণ্ড ভালোবেসে বুকের মধ্যে চেপে ধরতে। দূরে থাকার পরও কখনো ওকে হারানোর ভয়টা কাজ করেনি। অন্যদিকে পিয়া পাশে থাকার পরও বারবার বুকের মাঝে চেপে ধরতে ইচ্ছে করছে, যেন বুকের ফাঁকা অংশটা পূর্ণ করতে তাকেই চাই। সানজানাকে সায়ান কতটুকু বুঝতে পারবে সে জানে না, কিন্তু সবটুকু দিয়ে চেষ্টা করবে সত্যিকারের ভালোবাসার অনুভূতি কি তা বোঝানোর। সানজানা হয়তো কষ্ট পাবে, কিন্তু ক্ষণিকের কষ্ট নিশ্চয় সানজানা কাটিয়ে উঠতে পারবে। ভালোবাসার মানুষটাকেও জানান দিতে হবে ভালোবাসি তোমায় পিয়া সোনা। মনের অজান্তে একটা শ্বাস বেরিয়ে আসে। এই কাজটি মনে হয় এখন সবচেয়ে কঠিন কাজ। এত কাহিনী করে এখন কোন মুখে সায়ান ভালোবাসার কথাটা বলবে? পিয়া কি বুঝবে? ও কি বিশ্বাস করবে? পিয়া যে যুক্তিতর্ক ধরে কথা বলে, শেষে প্রশ্ন করে বসবে কাল পর্যন্ত তো সানজানা ছিল, আজ হঠাৎ আমি কেন? পিয়াকে বোঝানোর মতো মেধা কি সায়ানের আছে? কিন্তু যেভাবেই হোক পিয়াকে বিশ্বাস করাতেই হবে সায়ান তাকে কতটা ভালোবাসে। না না থাক, ভালোবাসার কথা তো তড়িঘড়ি করে বলার কোনো দরকার নেই। একটু সময় যাক, ততদিনে পিয়াকে সে অনুভব করাবে এই সায়ান শুধু পিয়াকেই ভালোবাসে। কিন্তু তার বড় শঙ্কা রয়ে যায়, পিয়া যদি বলে তোমার মতো স্বার্থপর প্রকার হত্যকে ভালোবাসি না। না, এটা মানা সম্ভব নয়। বললেই হলো ভালোবাসি না। পিয়ার মতো এত ভালো মানুষ না সায়ান যে হাসি মুখে অন্যের হাতে পিয়াকে তুলে দেবে। পিয়া অন্য কারোর হবে তা হতেই পারে না। এটা স্বার্থপরতা হলে তাই হবে। যা সম্ভব না তার মিথ্যা উদারতা দেখিয়ে লাভ নেই। সায়ানের ঠোঁটে হঠাৎ হাসি ফুটে ওঠে। আগে কখনো এ অনুভূতি হয়নি, তবে আজ হচ্ছে। জীবনের শ্রেষ্ঠ বাবা, পিয়া তার বউ, বিয়ে করা বউ। সে বারান্দা থেকে উঁকি দিয়ে পিয়ার দিকে তাকায়। পিয়া বিছানায় জুবুথুবু হয়ে শুয়ে আছে। সায়ানের বুকে ভালোবাসার মিষ্টি ব্যথা। বিড়বিড় করে বলে অনেক ভালোবাসি তোমায় আমার বউ, তুমি শুধু আমারই, তোমার ভালোবাসা আমি জিতে নেবই। পিয়ার ঘুম ভাঙে ঝরঝরা শরীর নিয়ে। একটু ক্লান্তি লাগছে, কিন্তু মাথা ব্যথা বা জ্বর কোনোটাই নেই। উঠে দেখে সায়ান তার সামনে বসে আছে। তাকে দেখেই বলল, এখন কেমন তোমার শরীর পিয়া? ভালো। ঘুম ভালো হয়েছে? হুম। তোমার কিছু লাগবে? তুমি সায়ন, গতকাল যা হয়েছে তা মনে করিয়ে দিও না তো। আমি মনে রাখতে চাইছি না। আমি কি করলাম? তুমি আমাকে দেখেই মুখ অন্ধকার করে ফেললে। বারবার নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমার নিজেরও দোষ ছিল। আমি তোমার সাথে জিদ করে অতটা গভীরে না গেলেও পারতাম।
সো প্লিজ, কে দোষী, কেন এমন হলো, এসব চিন্তা বাদ দাও। এক কথায় পুরো প্রসঙ্গটাই বাদ দাও প্লিজ। তুমি নিশ্চয়ই বুঝছো ব্যাপারটা বারবার আমার মনে করাটা কতটা কষ্টকর। ওকে ওকে, সরি সরি, সব বাদ। এবার বলো শরীরের কি অবস্থা? আমি কি আজকে বাসায় থাকবো? একদম না, তুমি অবশ্যই অফিস যাবে। আমিও আজ বের হব, আমার আজ ইন্টারভিউ আছে। তুমি পুরোপুরি সুস্থ তো? আমি নিয়ে যাবো তোমাকে। কোনো দরকার নেই, আমি একাই পারবো। পিয়া, আসলে পারবে তুমি? না মানে, তুমি কাল যে কাঁপুনি দিলে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এভাবে বুঝি কাঁপুনি জ্বর হয় তোমার? হুম, তুমি কি করলে তখন? হাত পা ছড়িয়ে কান্নাকাটি শুরু করোনি তো? যে ছিচকা দোনে তুমি। হুম, তোমার আদেশ মান্য করেছি। আমি আবার কি আদেশ করলাম? তুমি বললে আমি যেন তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাই, আমি তাই করলাম। আমি তোমাকে এ কথা বলেছি? নয়তো কি? নইলে আমি কেন তোমাকে জড়িয়ে ধরবো? আমি একেবারে হয়ে আছি। শায়নের কথা কি সত্যি? জ্বরে ঘরে কিছু মনে করতেও পারছি না। আর ভোর রাতে তো আমি জেনে শুনে ওকে জড়িয়ে শুয়েছিলাম। পিয়ার বিব্রত মুখ দেখে শায়ান মিটমিট করে হাসে। গত 3 দিন ধরে শায়নের মাঝে আমি একটা পার্থক্য টের পাচ্ছি। ও কেমন জানি আগের মতো আরও ভালো লাজুক ছেলেটি আর নেই। কেমন সরাসরি চোখে তাকায়, যদি পাশে বসে বা হাত ধরে তবে তাকে ধরা বলা যায় না, সেটাকে বলে স্পর্শ করা। যা ব্যাখ্যায় বোঝানো যাবে না, শুধু অনুভব করা যায়। শায়ন আমার কাছে এলে আমাকে স্পর্শ করলে ওর চোখে আমি কেমন যেন মাদকতা দেখতে পাই। হুট করে কেমন জানি ওর বন্ধুসুলভ আচরণটা সরে গিয়ে অন্য একটা ভাব চলে এসেছে। আমাকে এমন এমন সব কথা বলে, আমি লজ্জায় লাল হতে থাকি। আড়ষ্টতা আমায় ঘিরে ধরে। আমার কেন জানি মনে হয় শায়ন আমাকে ভালোবাসতে শুরু করেছে। 300 ফিটের ঘটনার পর শায়নের সাথে সঞ্জনা বিষয়ে কোনো কথাই আমি বলিনি, শায়নও বলেনি। তার কারণ ওই দিন শায়ন অফিসকালে আমি চুরির বক্সে চাপা একটা চিঠি পাই। তাতে লেখা ছিল, অধিকার কিংবা অনুরোধ তুমি রাখবে কি কোনো প্রশ্ন ছাড়া? তোমার কড়া দিন ধার চাই, কিছু না, শুধু যেমন বন্ধু ছিলাম সেরকম হয়ে না হয় থেকো, তবুও পাশে থেকো। আমাকে বিশ্বাস করো পিয়া, যদি করো তবে সে বিশ্বাসের উপর তোমার ভরসা রেখো। তোমার ড্রাকুলা। শায়নের চিঠির আগামাথা নাই। কাব্যিকতা দিয়ে শুরু করেছিল, মাঝে খেই হারিয়ে বিশ্বাসে ভরসা রাখতে বলেছে। ছেলেটা যেমন গুছিয়ে কিছু বলতে পারে না, তেমন লিখতেও পারে না। পুরো জীবন ওর জন্য নিয়ে বসে থাকায় আমি, আর সে কিনা কটা দিন চায় আমার কাছে। থাক, সব জিদ দূরে রেখে না হয় কটা দিন দিলাম আমার বুদ্ধ ড্রাকুলাকে। কটা দিনই তো। আজ আমার মামা শ্বশুরের বাসায় গেট টুগেদার পার্টি, সন্ধ্যায় পর যাব। মা বলেছে সুন্দর করে সাজতে, আত্মীয়রা নাকি সবাই ওখানে থাকবে। শায়নের মামাতো ভাই রোহান শায়নের সমবয়সী। আমাদের বিয়ের 1 মাস আগে ওর বিয়ে হয়েছে, অ্যাফেয়ার ম্যারেজ। বউটা নাকি বেশ ঠোঁট কাটা। অল্প দিনেই বউ শাশুড়ির দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। মা পই পই করে বলে দিয়েছেন রোহানের বউ মাহিরা যদি কোনো কথা শোনায় আমি যেন সাথে সাথে উত্তর দিয়ে দিই, ভালো মানুষের মতো চুপ করে না থাকি। শায়ন অফিস থেকে ফিরে আমাকে দেখে বলে, এখনো রেডি হওনি? হয়েছেই তো, শাড়ি পরা বাকি। পিঙ্ক শাড়ি পরেছ? না, ব্লুটা। পিঙ্কটাই পরতে চেয়েছিলাম, কিন্তু ওটার ব্লাউজের পিঠটা একটু বড়, আমার পিঠের আঁচড়ের দাগ দেখা যাবে। শায়নের মুখ সাথে সাথে অন্ধকার হয়ে যায়। আমি পরিবেশ হালকা করতে হেসে বলি, অবশ্য তুমি চাইলে আমি পিঙ্কটাই পরতে পারি। খানচির তার দেখে কেউ জিজ্ঞেস করলে বলবো তোমার দ্বারা ঘটিত। আমি মানে ডোমেস্টিক ভায়োলেন্স? আমাকে জেলের ভাত খাওয়াবে? আমি মুখ টিপে হেসে বলি, 1 মিনিট, তুমি কি মিন করছো? না 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 না, তোমার মিচকামি আবার শুরু। যে কাজ আমি করলামই না, তুমি আমাকে সে কাজের অপরাধী বানাচ্ছ। তুমি তো মারাত্মক। বাপরে, তুমি ব্লু শাড়ি পরো। আমি এবার জোরে হেসে উঠি। শায়ানও হেসে শাওয়ার নিতে ঢোকে। ততক্ষণে আমি শাড়ি বদলে আমার সাজ শেষ করি। ভারী মেকআপ আমি কখনোই করি না।
হালকা সেজে চুল আঁচড়ে নি। সায়ান বের হয় মেরুন রঙের পাঞ্জাবি পরে। আমার পিছনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগে। আমি এক পলকে ওকে দেখি। হায় রে, মায়া ভরা চেহারা। আমি বারবারই ঘায়েল হই তাতে। অন্যমনস্ক হয়ে কানে দুল পড়তে পড়তে ওকে দেখতে থাকি। সায়ান হঠাৎ বলে, কি দেখছো? আমি চমকে উঠি। মুখ বাঁকিয়ে বলি, কি আর দেখবো, গজ দাঁতের ড্রাকুলাকে দেখছি। এই গজ দাঁতের ড্রাকুলাকে যে তুমি প্রায়ই মুগ্ধ হয়ে দেখো, তা বুঝে আমি টের পাই না? তুমি মেয়ে মানুষ হয়ে এত নির্লজ্জের মতো চেয়ে থাকো কেন বলো তো? আমি দমে যাই। মিনমিন গলায় বলি, আমার বইয়েই গেছে ড্রাকুলাকে দেখতে। আমার 3 নম্বর চোখ দিয়ে আমি বুঝতে পারি সায়ন আমাকে দেখছে মুগ্ধতা নিয়ে। আমি আর কি সাজবো? ওর এমন চাহনি দেখে আমার হাত কাঁপতে লাগে। খুব স্বাভাবিক থাকার ভঙ্গিতে বলি, এখন তুমি কি দেখছো? কাজ শেষ হলে যাও, নিচে যাও। তোমাকে দেখছি। ড্রাকুলা তো ডাইনিকেই দেখবে, জুটিটাই এমন। নীল শাড়ির পরা ডাইনি। না, নীল শাড়ি পরা পরি, খুব সুন্দর লাগছে। বাহ বাহ, মিস্টার শান সুনাম করতেও জানে নাকি? সত্যিই তোমাকে অন্য দিনের চেয়ে ভিন্ন লাগছে। ভিন্ন মানে? মা তো সাজতে বলেছে, বেশি সেজে ফেললাম কি? আমি ব্যস্ত হয়ে আয়নায় নিজেকে দেখি। না না, মোটেও বেশি সাজিনি, বরং মনে হচ্ছে তোমাকে আড়াল করে রাখতে হবে সব ছেলেদের দৃষ্টি থেকে। এইবার এটা বেশি বলে ফেললে, একেবারে সিনেমাটিক ডায়লগ। কারে কি বলি পিয়া, রোমান্টিকতা কি জিনিস তা তুমি বুঝলেই না জীবনে। দাও, অর্নামেন্টগুলো আমাকে দাও, পড়তে তোমাকে হেল্প করি। কোনো দরকার নেই, আজাইরা ঢং, তুমি যাও তো। কে শোনে? শায়ন চুড়িগুলো হাতে নিয়ে একটা একটা করে আমাকে পরিয়ে দেয়। শায়ন যেভাবে আমার হাত ধরে আছে সেটাকে বলে স্পর্শ করা। ওর প্রতিটা আঙুলের স্পর্শ আমি টের পাচ্ছি। ওর শ্বাস ঘন হয়ে আসছে, চোখে মাদকতা। সে মাদকতা আমার মাঝেও ছড়িয়ে যাচ্ছে। শায়ন পিছনে দাঁড়িয়ে মালা পরিয়ে দিয়ে আয়নায় তাকিয়ে বলে, তুমি গালের মধ্যে এত রং মেখেছো কেন? আমি চমকে আয়নায় তাকাই। কই না তো। তবে তোমার গালে তো লাল হয়ে আছে কেন? আমি মুখ নত করে রাখি। আমার গাল লজ্জায় লাল আভা ছড়াচ্ছে। তুমি তো দেখি লজ্জা পাচ্ছ পিয়া। কিছুটা। হঠাৎ মনে হলো, কি বললাম আমি? ঠোঁট বাঁকিয়ে বলি, কিসের আবার লজ্জা? বরং তুমি ইদানিং কেমন হয়ে যাচ্ছ। কেমন? তোমার ঢং বেড়েছে। শায়ন আমার কানের কাছে ফিসফিস করে বলে, আমি প্রেমিক পুরুষ হয়ে উঠছি তাই না? আমি আয়নায় ওর দিকে তাকালে দেখি সে মুচকি হেসে রুম থেকে বেরিয়ে পড়েছে। আমি সুখ অনুভূতিতে ভাসি, না চাইতেও ঠোঁটের কোণে হাসি ফোটে। সবকিছুই স্বপ্ন স্বপ্ন লাগে। রোহানদের বাসাটা অনেক বড়, ড্রয়িং রুমটা যেন বড় হল ঘর। শায়নের সকল আত্মীয়ই বিত্তশালী, অনেকেই পরিচিত, আবার অনেকেই নতুন পরিচিত হচ্ছে। চারিদিকে ঘষা মাজা করা নারীরা ঝলমল করছে। মা মুরব্বীদের সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়ে গল্প জুড়ে দিলেন। শায়ন আমার আশেপাশেই ঘুরঘুর করছে। রোহান ভাই এগিয়ে এসে কুশল বিনিময় করলো। বেশ হাসি খুশি উচ্ছল মানুষ, কথায় কথায় হাসেন। আমাকে বললেন, ভাবি, আপনার শাড়ির কালার আর আমার পাঞ্জাবির কালার তো পুরাই মেসিং। কিরে সায়ান, আমরা তো ম্যাচিং হয়ে গেলাম। বলেই হাসতে শুরু করলেন, যেন কত না হাসির কথা। শায়ন হেসে আমার কাঁধে হাত রেখে অনেকটা টেনে অন্যদিকে নিয়ে গেল। কানের কাছে মুখ এনে বলল, তোমার মেরুন রঙের কোনো শাড়ি ছিল না? শায়ন, কেমন ছেলে মানুষই কথা এটা। হোক ছেলে মানুষই, শালা তো বিয়ের আগে ভদ্রলোকে ছিল, এখন তো পুরোই গেছে। সুন্দরী মেয়ে দেখে ছোক ছোক করা শুরু করেছে। শায়ন, রোহান ভাই তোমার মামাতো ভাই, তুমি কি যা তা ওনার নামে বলছো? তুমি বুঝবে না, শালা ফাজিল। আবার সুন্দরী বউ দেখে সব কটার মাথা নষ্ট। মাথা তোমার নষ্ট। ছাড়ো আমাকে, ছাড়ো। না, তুমি আমার সাথেই থাকবে। আমি চাই না ছেলেমেয়েরা তোমার পিছু পিছু ঘুরঘুর করুক। শায়নের এমন আচরণে আমি খুব অবাক হই, কিন্তু কেন জানি মজাও পাই। শায়নের মোস্ট চার্মিং ইয়ং বিচ্ছু বাহিনী হঠাৎ হাজির।
ভাবি সেলফি টাইম। সব আমাকে ঘিরে দাঁড়ায়। শায়নের চাচাতো ভাই অর্ণব আমার পাশে দাঁড়িয়ে আমার কাঁধে হাত রাখে। শায়ন সাথে সাথে ধমকে বলে, কি রে, তোর ভাবি না? এত ঘেঁষতে দাঁড়িয়েছিস কেন? সরে দাঁড়া। যমজ বোন দুটো একসাথে হাত নেড়ে ধোয়ানোর মতো করে বলে, ও হো পসেসিভ বলে খিলখিলিয়ে একজন আরেকজনকে ধাক্কা দেয়। অর্ণব বেশ বিরক্ত হয়ে বলে, ভাইয়া বুঝলাম তুমি ভাবির প্রেমে লাট্টু হয়ে আছো, তাই বলে ভাই বন্ধুকে শত্রু বানাচ্ছ কেন? সরো এখান থেকে। বলে শায়নকে ঠেলে দূরে সরিয়ে দেয়। শায়ন পাত্তা না পেয়ে দূরে দাঁড়িয়ে থাকে। পুরো পরিবেশটা আমার ভালোই লাগছে। কেউ না কেউ আমার সাথে এসে গল্প করে যাচ্ছে। সবাই বেশ আন্তরিক। মাকে সবাই এখানে বেশ সমীহ করে। উনি সবার কাছে আমার কি গল্প করছে কে জানে, সবাই এসে এসে আমার খুব প্রশংসা করে যাচ্ছে। শায়ন এখন আমার কাছে ঘুরঘুর করছে না, তবে পাশেই দাঁড়িয়ে গল্প করছে। হয়তো আমার সাথে সব মহিলারা গল্প করছে বলে সে অনেকটা টেনশন মুক্ত। রোহান ভাইয়ের বউ মাহিরা এতক্ষণে আমার কাছে আসে। ভাবি, তুমি তো বেশ সুন্দরী, তবে এত কম সেজেছো কেন? আর একটু সাজলে আরো ভালো লাগতো। আমি হেসে বলি, তোমাকে তো বেশ সুন্দর লাগছে, একেবারে নামে কাটা পড়ি। মাহিরা হেসে বলে, সবাই তাই বলছে। কে কে ওর কত প্রশংসা করেছে, কে ওকে বলেছে ওর মতো সুন্দরী মেয়ে ঘরটা পুরো আলোকিত করেছে, আরও কত কি কথা মাহিরা হাত নাচিয়ে নাচিয়ে বলতে থাকে। আমি হেসে হেসে ওর গল্প শুনি। জানো ভাবি, রোহান তো আমি বলতে পাগল, আমার জন্য কি না করে। আর আমার শাশুড়ি মাও আমাকে ছাড়া কিছুই বোঝে না। একমাত্র ছেলের বউ তো। দেখো না, গলার এই ডায়মন্ডের নেকলেসটা আমাকে ওই দিন দিয়ে বলেছে আমার লক্ষ্মী বৌমার জন্য ছোট্ট উপহার। তো ভাবি, তুমিও তো রোকেয়া ফুপির একমাত্র ছেলের বউ। উনি তো তোমায় খুব প্রশংসা করে বেড়াচ্ছে সবার কাছে। তোমাকে যে এত ভালোবাসে, তো কি উপহার দিল তোমাকে? আমি হেসে বললাম, উনি তো ওনার সবচেয়ে দামি উপহারই আমাকে দিয়ে দিয়েছে। মানে? মানে উনি ওনার একমাত্র আদরের ধনকে আমার হাতে দিয়ে বলেছেন, আজ থেকে এর সকল অধিকার তোমার। এত বড় উপহার কজন মা দিতে পারে বলো? বেশিরভাগ একমাত্র ছেলের মায়েরা বউকে হীরা পান্না যাই দেখ না কেন, ঘড়ির লাটাই কিন্তু নিজের হাতেই রাখে। সেখানে আমার শাশুড়ির পরই ভিন্ন। আমি হয়তো মাহিরার গোপন কোনো ক্ষতে ছুঁয়ে দিয়েছি। সে আর কথা না বাড়িয়ে পালিয়ে গেল। শায়নের পাশে রোহান দাঁড়িয়ে বলল, কিরে, তোর বউ তো সেরকম বুদ্ধিমতী। আমার বউয়ের মুখ তো পুরোই বন্ধ করে দিল। আমি আছি মহা জ্বালায়, বুঝলি। বউকে এত কিছু দেই, এত কিছু করি, কিন্তু কিছুতেই খুশি করতে পারি না। তুই কিভাবে ম্যানেজ করিস রে? প্রিয়া ভাবি তো তোকে নিয়ে বেশ সুখী মনে হচ্ছে। কি ধীর স্থির প্রশান্তির হাসি মুখে। আমাকে বুদ্ধি দে তো, বউকে কি দিলে শান্তি পাবো? এমন সময় পিয়া পিছনে এসে দাঁড়ায়। গম্ভীর সুরে শায়নকে বলল, মা ডাকছে, চলো। অনুষ্ঠানের বাকিটা সময় শায়নের খুব মন খারাপ থাকে। রাতুল যে প্রশ্ন করেছে সেটার উত্তর শায়ন জানে না। সে জানে না পিয়াকে আজ পর্যন্ত কি দিয়েছে যে পিয়া তারপর এত হাসি খুশি। পিয়ার প্রাপ্তির খাতা তো কেবল শূন্য। অন্যদিকে শায়ান শুধু পিয়ার কাছ থেকে নিয়েই গেছে। পিয়ারও কিছু পাবার আছে, তা কখনো চিন্তাও করেনি। একটা গিফট তো শায়ান পিয়াকে কখনো দেয়নি, কখনো স্পেশাল ফিল করায়নি। আর মনে হয় ভাবছিল পিয়াকে ভালোবাসা অনুভব করাবে, এই বুঝি তার নমুনা। ধ্যাত, পিয়া নিশ্চয় রাতুলের কথা শুনেছে, তাই তো গম্ভীর হয়েছিল। না, পিয়াকে কিছু একটা গিফট করতেই হবে। কিছুক্ষণ আগেও যেখানে শায়ান বুক ফুলিয়ে পিয়ার সাথে চলছিল, এখন পিয়ার সামনে এলেই মনটা কেমন খচখচ করে। রাতে অনুষ্ঠান থেকে ফিরে আমি শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই। শায়ান চেঞ্জ করে চুপচাপ ডিভানে বসলে আমি কাট কাট ছুড়ে বলি, শায়ান এদিকে বসো, কথা আছে। আজ তুমি এমন করলে কেন? শায়ান নিশ্চুপ। তোমার কাছে আমার লজ্জা লাগা তো দূর, রাগ হচ্ছিল। আসলে সরি, আমার মাথায় কখনো আসেনি আমি কাল তোমাকে নিয়ে যাব সাথে। আমাকে সাথে নেবে? কোথায়? জুয়েলারি দোকানে। কেন?
তোমার জন্য গিফট কিনতে। আমার জন্য গিফট? আরে আমি বলি কি আর আমার সারিন্দা বাজায় কি? শায়ান মাথা তুলে বলে, মানে? আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি আমাকে নিয়ে এত প্রোটেক্টিভ আচরণ করছিলে কেন? প্রথমে রোহান ভাই, পরে অর্ণব। তুমি অর্ণবের সাথে এমন কথা বললে? ওনা তোমার আদরের ছোট ভাই। আমার এত রাগ লাগছিল তোমাকে। হঠাৎ তোমার কি হয়েছে বলো তো? জানি না। কি জানি না? জানি না, তোমার প্রতি কেউ আগ বাড়িয়ে আগ্রহ দেখালে আবার ভালো লাগে না, ব্যাস। আমি শায়ানের সরল স্বীকারোক্তিতে ভ্যাবাচাকা খেয়ে যাই। প্রসঙ্গ পাল্টে বলি, কি বলছিলে? জুয়েলারির দোকান, গিফট, কি কাহিনী বলো তো? রোহান বলছিল না তুমি এত হাসি খুশি, আমি তোমাকে কি দিয়েছি? আমি তো তোমাকে কিছুই দিইনি, শুধু নিয়েই গেছি। প্রথমে আম্মুর জন্য তুমি এত কিছু করলে, তারপর আমার অনুরোধে তুমি বিয়ের দায়িত্ব পালন করে যাচ্ছ, সবকিছু আপন করে নিয়েছো। আর আমি কটমট করে বলি, তার বিনিময়ে তুমি আমাকে জুয়েলারি দিয়ে খুশি করতে চাইছো? শায়ান নিশ্চুপ। এই মুহূর্তে সে বুঝে গেছে সে যে একটা আস্ত গাধা। এবার বিয়ে আর ছাড়ি খাওয়া থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না। শায়ান, তুমি যে একটা আস্ত গাধা, তুমি তা বোঝো? সরি, আমি আসলে আসলে কি? তুমি আমাকে কিছু দাওনি, তাই বোঝাচ্ছ তো? আসলেই তো কিছু দিইনি। আমি তোমার মতো কখনোই হতে পারবো না পিয়া, আমার অনেক অপূর্ণতা আছে, আমি আসলে কোনো কিছু ডিসার্ভ করি না। শায়ান, একটা গিফট করতেই চাচ্ছ তাই না? তাহলে আগে শোনো, তারপর চিন্তা করো আমাকে কি দেবে। আমি তোমাকে বিয়ে করেছিলাম আমার মর্জিতে, খুশি খুশি। হ্যাঁ, বিয়ের পর তোমার অ্যাফেয়ারের কথা শুনে আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু রয়ে গিয়েছিলাম মায়ের কথা চিন্তা করে। উনি চাইলেই তোমার জন্য কোনো বিত্তশালী পরিবারের মেয়েকে বউ করে আনতে পারতেন, কিন্তু উনি আমাকে বেছে নিয়েছেন, পরম মমতায় আমাকে আপন করেছিলেন। আমি মাত্র 3 দিনই ওনার মনে দুঃখ দিয়ে কিভাবে চলে যেতাম বলো? তোমার অনুরোধে যে আমি যাইনি তা না, আমি তখন তোমার কথা ভাবিইনি, কারণ তোমার সাথে আমার তখনও কোনো সমঝোতার সম্পর্ক গড়ে ওঠেনি। আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব হয়, আমি তোমার মাঝে একটা নির্মল সুন্দর মনের মানুষের দেখা পাই। তুমি চাইলে আমার কাছে সঞ্জনার ব্যাপার গোপন করে দিব্যি সংসার চালিয়ে যেতে পারতে, কিন্তু তুমি তা করোনি। তুমি আমাকে তোমার সততা গিফট করেছো শায়ান। সেদিন 300 ফিটের রাস্তায় যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা দুর্ভাগ্যজনক ছিল, কিন্তু তুমি যে বলিষ্ঠতা সেদিন দেখিয়েছো তা প্রতিটা মেয়ের কাছেই তার স্বপ্নের পুরুষের কাছে আশা করে। তুমি সেদিন শুধু আমাকে নিয়েই ভাবোনি, সঞ্জনা বারবার বলার পরও ওকে রাস্তায় না নামিয়ে বাসায় পৌঁছে দিয়েছো। তোমার এরকম দায়িত্ববোধ আমার একটা বড় গিফট। আমার অসুস্থতায় তুমি আমার খেয়াল রেখেছো, আমার পাশে সবসময় বন্ধুর মতো থেকেছো। তুমি যদি সাপোর্টিভ না হতে তবে কি আমি এখানে থাকতে পারতাম? এসব কিছুই আমার গিফট। আর সবচেয়ে বড় গিফট তুমি। আমি একই রুমে একই বিছানায় শুই, কিন্তু তুমি কখনো তোমার লিমিট ক্রস করোনি। আমি নিশ্চিন্ত হয়ে তোমার পাশে শুয়ে পড়ি। তোমার প্রতি আমার এই ভরসাটা তোমার একটা গিফট। এবার বলো, তুমি আমাকে এত এত গিফট করেও বলছো কিছুই দাওনি? শায়ান উজ্জ্বল মুখে হেসে বলে, আবার এত কোয়ালিটি আমি তো নিজেও জানতাম না। অবশ্যই তোমার অনেক কোয়ালিটি আছে শায়ান, তুমি তো মহান। আমি ঠোঁট টিপে দুষ্টুমি হাসি দিই। শায়ান নিজের বন্দনায় বেশ গদগদ। আমাকে দেখে বলে, কি ব্যাপার, তুমি এভাবে হাসছো কেন? হাসছি কারণ তোমার শেষের কোয়ালিটিটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তুমি কি আসলেই ভরসার যোগ্য নাকি কোনো সমস্যা তোমার? কথা শেষ করার আগেই শায়ান আমার মুখ চেপে ধরে বলে, কোনো বাজে কথা বলবে না, খবরদার। এত ভালো ভালো কথা বলে এখন কোনো পচা কথা শোনার মুড আমার নেই। সো গুড নাইট। শায়ান পাশ ফিরে শুয়ে পড়ে। আমিও বিছানায় শুয়ে ভাবি, জীবনটা কি আসলেই এমন সুন্দর? অন্য পাশে শায়ান বিছানার চোখ বন্ধ করে বিড়বিড় করে বলে, অনেক ভালোবাসি তোমায় আমার মিচকা ডাইনি।